আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা এমএস এক্সেলের ফাংশন শিখব। ফাংশন বিভিন্ন ধরনের হয়। দেখো এখানে লেখা আছে, এক্সেল শিটটার মধ্যে লেখা আছে 1 2 3 4 5 6 ম্যাথ অ্যান্ড ট্রিগোনোমেট্রিক, স্ট্যাটিস্টিক্যাল, টেক্সট, লজিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং ডেট, এই কটা লেখা আছে। এছাড়াও আরও অনেক ফাংশন আছে, আর অনেক ধরনের ফাংশন আছে। তো ম্যাথ অ্যান্ড ট্রিগোনোমেট্রিকের মধ্যে সাম, প্রোডাক্ট, রাউন্ড, এগুলো সব আছে। আচ্ছা, এছাড়া এবার বলি আমরা ফাংশনটা কি। ফাংশন হলো হচ্ছে এই সব কাজ করার জন্য এমএস এক্সেলে আগে থেকেই কিছু প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন লোড করা থাকে, ঠিক আছে? তাদেরকেই বলি হচ্ছে ফাংশন। জাস্ট আমরা কাজ করার সময় তাদের নামটা ব্যবহার করব, তাহলেই সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। যেখানে এখানে দেখতেই পাচ্ছ সাম, প্রোডাক্ট, রাউন্ড। আচ্ছা, এই ফাংশনগুলো আমরা কোথায় দেখতে পাবো? আমরা হোম রিবনের মধ্যে অটো ফাংশনের মধ্যে দেখো মোর ফাংশন আছে। মোর ফাংশন খুঁজলেই ফাংশনের টাইপগুলো দেখতে পাবো। এই দেখো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন, এই টাইপগুলো, এই যে ম্যাথ, ট্রিগোনোমেট্রিক, তারপরে হচ্ছে টেক্সট, লজিক্যাল, লুকআপ, রেফারেন্স, ইনফরমেশন, ইঞ্জিনিয়ারিং, ডেটাবেস, অনেক ধরনের আছে। তোমরা উইন্ডোটা ভালো করে দেখো। কিন্তু আমাদের এখানে যে স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোই কিন্তু আমরা শিখব। আচ্ছা, এবার একটা একটা করে আসি। প্রথমেই আসি ম্যাথ এবং ট্রিগোনোমেট্রিক। এর মধ্যে আমরা সাম, প্রোডাক্ট, রাউন্ড, স্কোয়ার রুট এবং পাওয়ার, এই কটা শিখলেই আমাদের কিন্তু সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এই ডেটাগুলো দেখতে পাচ্ছ, আইটেম এবং প্রাইস, এর উপরেই আমরা অ্যাপ্লাই করে শিখব যে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, চলো দেখি তাহলে কিভাবে করা যায়, কি করতে হবে আমরা একটু দেখে নিই। ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করো, কোথায় কি লেখা আছে। এখানে আইটেম এবং প্রাইস লেখা আছে। আচ্ছা, এবার তাহলে কি করতে হবে? সাম, এগুলোর মধ্যে সাম বের করব। তাহলে সাম সমান 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 চিহ্ন দিয়ে সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে যাদের সাম করব তাদের রেঞ্জটা দেখো। এখানে এটা আছে হচ্ছে I3, কত, এটা I9, তারপরে কোলন, দুটো ডট, কোলন থেকে I10 11 12 13 I12। ঠিক আছে, এবার এন্টার মারলেই কিন্তু আমার এখানে সামটা পেয়ে গেল। আচ্ছা, এছাড়াও এটা তো যদি কন্টিনিউয়াস থাকে, যদি কন্টিনিউয়াস না থাকে, এই রেঞ্জগুলো আমি ধরো সব কটার মধ্যে চাই না, তাহলে আমরা কীভাবে বের করবো? দেখো, সাম কমা কমা দিব, সেলগুলো লিখে কমা দেব, I9 কমা সরি I10 হবে, I10 কমা, আর দেখতে থাকো I12। 11টা কিন্তু নিলাম না, এন্টার মারবো। দেখো 11-এর মধ্যে ছিল 30টা মাইনাস করে দেখো 4560। তাহলে আমরা কিন্তু রেফারেন্সটা কমা কমা দিয়েও নিতে পারি যদি কন্টিনিউয়াস না থাকে। এবার তাহলে সাম হয়ে গেল। সামের বদলে যদি আমরা সাম দিয়ে, বুঝতেই পারছো, যোগ হয়, তাহলে প্রোডাক্ট দিয়ে কী হবে? গুণ, PRODUCT, প্রোডাক্ট দিয়ে কিন্তু গুণ হবে। দেখো এখানে গুণ করলাম, কিন্তু এখানে গুণ ফলটা অনেক বড়, এতগুলো সংখ্যার গুণ অনেক বড় হবে, জায়গা হচ্ছে না, স্পেস হচ্ছে না, সেই জন্য কিন্তু আমি জায়গাটাকে বড় করে দিচ্ছি। দেখো এবার দেখো গুণ ফলটা কিন্তু দেখিয়ে দিল, গুণ। আচ্ছা, আচ্ছা, এবার প্রোডাক্ট হয়ে গেল। রাউন্ডটা শিখবো, তার আগে যে স্কোয়ার রুট এবং পাওয়ারটা আমরা দেখে নিই। স্কোয়ার রুট দিয়ে বুঝতেই পারছো বর্গমূল বের করি। ধরো কোনো সংখ্যার বর্গমূল বের করতে হবে, তাহলে লিখবো হচ্ছে স্কোয়ার, SQRT, স্কোয়ার ব্র্যাকেট। এবার যে সংখ্যার বর্গমূল করব সেই সংখ্যাটার এখানে সেই সংখ্যাটা লিখে দিতে পারি, অথবা সেই সংখ্যার সেল নাম্বারটা লিখে দিতে পারি। এখানে সেল নাম্বার, আচ্ছা I10 যদি দেই,
এন্টার মারবো, দেখো 6.325, এটা হচ্ছে বর্গমূল। একটা পূর্ণ সংখ্যা যদি ডাইরেক্ট লিখি 64, তাহলে কি আসবে? তার বর্গমূল হবে হচ্ছে 8। আচ্ছা, এবার পাওয়ার, পাওয়ার মানে ধরো 2 টু দ্য পাওয়ার 3, তার পাওয়ার কত? 8। 4 টু দ্য পাওয়ার 5, তার পাওয়ার কত? জানি না, তাহলে 4কে 5 বার গুণ করতে হবে। চলো দেখি পাওয়ার, তাহলে যার পাওয়ার বের করবো সেটা 2 রেজ হবে 3, তাহলে 2 টু দ্য পাওয়ার 3 মানে হচ্ছে 2,3। যদি বাড়িয়ে দিই তাহলে 1024 হবে, দেখো 1024। 2 টু দ্য পাওয়ার 10 মানে 1024। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যার পাওয়ার কিন্তু আমরা বের করতে পারি এর সাহায্যে। মাইনাস পাওয়ারও কিন্তু দিতে পারি, তোমরা মাইনাস দিয়েও দেখতে পারো, তাহলে 1/, হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে স্কোয়ার রুট দিয়ে দেখি, একটু চেষ্টা করি অন্য সংখ্যা i10। ঠিক আছে, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছে 6.32, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় আসতেই পারে, আসেই প্রত্যেক বছর, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। রাউন্ড আমরা ছোটোবেলায় শিখেছি ক্লাস 4-5-এ থাকতে, দশমিক বিন্দু পর্যন্ত, 2 দশমিক বিন্দু পর্যন্ত রাউন্ড করো। রাউন্ড, যে সংখ্যাটা রাউন্ড করব সেটা প্রথমে লিখতে হবে। ধরো এখানে J11, এই যে 6.325, আর 3 ঘর পর্যন্ত যদি দিই তাহলে আমি লিখবো 3, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দিলাম। আচ্ছা 2, আচ্ছা ব্যাকেট দিয়ে এবার এন্টার, 3 দিলেই ভালো হবে মনে হয়, হ্যাঁ 3ই ঠিক আছে, 3 দিই, তাহলে এন্টার মারি। ব্যাকেট ব্যাকেট ব্যাকেট, ব্যাকেটটা কোথায় গেল? হ্যাঁ ব্যাকেটটা কোথায় গেল? ব্যাকেট দিই, মানে 3, 2, 4, 4 পর্যন্ত কিন্তু আমাদের, দেখো 4-এর পরে কত আছে? 5। 5 যদি আছে তাহলে 5 অথবা 5-এর বেশি থাকলে কী হবে? 1 যোগ হয়ে যাচ্ছে, দেখো ওর সাথে 4-এর সাথে 1 যোগ হয়ে কিন্তু 6.325 অ্যান্সার হলো। যদি 2 ঘর দিতাম তাহলে যেহেতু 4, ওটা 5-এর থেকে ছোট, তাহলে কিন্তু ওর সাথে আগের 1 যোগ হচ্ছে না। দেখতে পেয়েছো? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল ভালো করে দেখি, এবার আরও দেখি, ওয়েট করো, এটা সংখ্যা লিখি, বড় দেখে একটা সংখ্যা নিই, কি লেখা যায়, কি লেখা যায়? আচ্ছা, এখানে যদি পুরো রাউন্ড করে দিই, আমি কোনো সংখ্যা নিলাম না, পুরো 0 দিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা কিন্তু 6.3 হয়ে যেত। এখন যদি 6.3 জায়গায় 6.5 থাকতো তাহলে কিন্তু এটা 7 হয়ে যেত, মানে 1 আগে যুক্ত হয়ে যেত। আচ্ছা দেখো, এখন সংখ্যাটা লিখছি 5629, এখন রাউন্ড, এটা সেল নাম্বারটা কত ভুলে গেলাম, সেল নাম্বারটা কত জানো? হ্যাঁ 817, দেখো 5629.56। আচ্ছা রাউন্ড 5629.56, এটা হচ্ছে 814-এর মধ্যে আছে, কমা রাউন্ড করবো হচ্ছে 0। দেখো এখানে 5 আছে, এর সাথে 1 যোগ হয়ে যাবে 9-এর সাথে। 5 হচ্ছে 0 পর্যন্ত, মানে হচ্ছে দশমিক বিন্দুর আগ পর্যন্ত, তাহলে দেখো 5630, 9-এর সাথে 1 যোগ হয়ে গেল 29, 30। আচ্ছা, আমরা কিন্তু -1ও দিতে পারি, তার মানে দশমিকের থেকে বাম দিকে 1 ঘর পর্যন্ত। বাম দিকে কি আছে? 9 আছে, 5 থেকে উপরে, 5 বা 5-এর উপরে, তাহলে 9টা 0 হয়ে যাবে আর 2-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 5630। এন্টার মারি, 5630 কিন্তু আমরা দেখতে পারবো এবার, কারণ এটা হচ্ছে 9, দেখো 5630, এই যে 9-এর 2 দিলে পারে কী হবে? দেখো এই 20 পর্যন্ত 0 হয়ে যাবে, 2 যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে কী হয়ে যাবে? 5629 তো 00 হয়ে যাবে, তাহলে 5600। ভিডিওটা একটু বারবার করে দেখবে, তাহলেই বুঝতে পারবে এই জায়গাটা যে কি বলছি আর কি উত্তর এসছে। 3 দিলে কি হচ্ছে? 6, দেখো 6 পর্যন্ত রাউন্ড হয়ে যাবে, 6 5-এর থেকে উপরে, তাহলে 5-এর সাথে 1 যোগ হয়ে 600 হয়ে যাবে, 6 3টা 00 হয়ে যাবে, 3টা 0। দেখতে পেয়েছো? তো রাউন্ডটা কিন্তু বইয়ের মধ্যে দেখবে, আর এটা দেখবে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, আর কি কিছু আছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ফাংশনে? আচ্ছা, এইবার আমরা তাহলে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে আসবো। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে খুব সহজ সহজ ফাংশন আছে, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এই তিনটেই আমাদের
ম্যাক্স হচ্ছে রেঞ্জের মধ্যে সব থেকে বড় নাম্বারটা, এখানে যে দেখো ম্যাক্স দিয়েই করবো প্রথমে, সমান ম্যাক্স, এই রেঞ্জটা নিয়ে নেবো, ব্যাকেট রেঞ্জটা নিয়ে নেবো i9, তাহলে এখানে 4500 বেরোবে, এখানে সব থেকে বেরোবে 4500। মিন হলে পরে কোনটা বেরোবে? 20, সব থেকে ছোটো 20, ওটা বেরোবে মিন। রেঞ্জটা নিয়ে নিচ্ছি i9 কোলন, সরি i8, ওটা কীভাবে বলো, i9 কোলন i12 20। অ্যাভারেজ হলে কী হবে? এই কটা সংখ্যার যোগ করে তার অ্যাভারেজ বের করবে, AVERAG, অ্যাভারেজ লিখতে হবে, তার রেঞ্জটা দিবে। এখানে কিন্তু যোগ করার দরকার নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে 1147.5। এই হলো স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কাউন্ট। অনেকে কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, সেটা কাউন্ট দিয়ে কী করবে? সেলগুলো কাউন্ট করবে, কতগুলো সেল আছে সেটা কাউন্ট করবে। এখানে 4টা সেল আছে, 4। আচ্ছা, কাউন্ট ব্ল্যাঙ্ক যদি হয়, এখানে বি লিখেছি, অ্যাকচুয়ালি সেটা ব্ল্যাঙ্ক হবে। আর একটা আছে কাউন্ট ইফ, কন্ডিশন অনুসারে কাউন্ট করবে। চলো এবার দেখে নিয়ে যাক কাউন্ট ব্ল্যাঙ্ক, COUNT, কাউন্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, কাউন্ট ইফটাই আগে দেখি। তাহলে কন্ডিশন অনুসারে সার্চ করবে, কাউন্ট করবে। ধরো আমি একটা গেটার দেন, একটা চিহ্ন দিই, ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, ডবল কোটেশন গেটার দেন একটা ভ্যালু, এই ভ্যালুটার উপরে হলেই কাউন্ট করবে। গেটার দেন 30 দিয়ে দিই, না গেটার দেন 30 দিই, গেটার দেন 30। তাহলে কাউন্ট ইফ রেঞ্জটা দিয়ে দিলাম, i9 হতো, i9 থেকে i12, হ্যাঁ। আর হচ্ছে কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, কন্ডিশনটা হচ্ছে কি দেই, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, হ্যাঁ, গ্রেটার দ্যান 30, হ্যাঁ, গ্রেটার দ্যান 30, ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে 3 আসবে, 30-র উপরে কী আছে, সরি 2টো আসবে, 40 আছে, হ্যাঁ 2। তাহলে কন্ডিশন অনুযায়ী সার্চিং হয়ে গেল। আচ্ছা, এবার যদি কাউন্ট 40 দিই তাহলে 1 আসবে, 1, দেখতে পেয়েছো? আচ্ছা, এবার ধরো একটা সেলকে গ্যাপ দিয়ে দিলাম, তাহলে একটা এখানে, তাহলে ব্ল্যাঙ্ক কটা আছে এখানে? এই সেলগুলোর মধ্যে একটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে কাউন্ট, COUNT, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, BALNK, ব্ল্যাঙ্ক। এই রেঞ্জটা দিয়ে দিই, এখানে একটাই ব্ল্যাঙ্ক আছে, এর মধ্যে যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলোই কাউন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরেকটা আছে কাউন্ট A, হ্যাঁ, কাউন্টে কী করবে? যেগুলো ব্ল্যাঙ্ক নেই, হ্যাঁ, সেগুলোতেই কাউন্ট করবে, ঠিক আছে? দেখো কী হয়, কাউন্টে লিখি, কাউন্ট এ, দেখতে পাচ্ছ এখানে কাউন্টে 3 হবে, এটা ঠিক আছে? মানে কতগুলো এমটি সেল কাউন্ট করতে গেলে কাউন্ট ব্ল্যাঙ্ক, আর নট এমটি সেল কাউন্ট করতে গেলে কাউন্টে কতগুলো সেল আছে কাউন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, চলো এবার অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু তাড়াতাড়ি করতে হবে। টেক্সট ফাংশনগুলো দেখি। টেক্সট ফাংশানে কনকিটেনেট, দুটো টেক্সটকে কনকিটেনেট করে। ধরো একটা জায়গায় আমার ফার্স্ট নেম এবং সারনেম লেখা আছে, দুটোকে কনকিটেনেট করতে পারে। দুটো না, 2-এর বেশি, 2, 3, 4, 5, যত অনেকগুলো টেক্সটকে একটা টেক্সটে পরিণত করতে পারে। আমি একটা হয়তো 700, এখানে না লেখে, এখানে লেখা ঠিক হচ্ছে না, একটা সেলটা গ্যাপ দিই, হ্যাঁ, এখানে সরকার, তাহলে 700 সরকারকে এক জায়গায় আনবো কী করে? তাহলে লিখতে হবে কন, CON, কন, CON, কন, CA, না 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 না, C লিখে ফেলেছি, CON হবে এটা, CON, CA, কনকেটিনেট, ফার্স্ট ব্র্যাকেট। এবার হচ্ছে যে স্ট্রিংগুলোকে বা টেক্সটগুলোকে অ্যাড করে, এটা F3-তে আছে, আর একটা কততে আছে গো আমি বুঝতে পারছি না, এটা F3, আর একটা হচ্ছে I13 মনে হচ্ছে। ওহো, দাঁড়াও ঠিক করে নিই, ঠিক করে তারপরে বলছি।
এটা ওটা মুছো আগে, মুছে নিই। এই যে আগে আগে সমান সমান চিহ্ন দিয়ে ফেলেছি এখানে, ঠিক করছি এক করে। দেখো F13 আর হচ্ছে এটা হবে, I13 হবে, I13 হবে। দেখো এই সেলটা I, আর এদিকে কত, এটা 13। ইয়া ওই যে সামনে সম্মান চিহ্নটা চলে আসছে, ওটা মুছতে হবে, ফলস দেখাচ্ছে। এটা ঠিক করে দিচ্ছি, দেখো। ইয়া ইয়া ইটস ওকে না। আর কাঁচা যাবে, দেখেছো ওটা মুছছে না। সমান চিহ্নটা দেওয়া হয়নি, সমান চিহ্নটা দিতে হবে, সেজন্য। এই দেখো শাশ্বত সরকার, কিন্তু শাশ্বত সরকারের মাঝখানে কোনো গ্যাপ নেই। এখানে একটা ব্ল্যাঙ্ক আমাদের ঢোকাবো কী করে? ওই ফর্মুলার মাঝখানে দেখো F13 এবং I13 আছে, ওখানে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার ঢুকিয়ে দিই, দুটো স্পেস দিয়ে দিই। এই দেখো দুটো, প্রথমে কোটেশন, হ্যাঁ দুটো কোটেশনের মাঝখানে আরও গ্যাপ দিলে আরও গ্যাপ আসতো। আচ্ছা, তারপর আছে লেন্থ। লেন্থ দিলে হচ্ছে কোনো স্ট্রিংয়ের কত লেন্থ হবে। শাশ্বত সরকার, আমি যদি শাশ্বত লেন্থ মাপতে চাই, LEN ফার্স্ট ব্র্যাকেট I F13, মানে এখানে শাশ্বত আছে, শাশ্বতের মধ্যে 7টা ক্যারেক্টার আছে। অলরেডি এখানে আপার এবং লোয়ার দিয়ে কী হবে, আপার কেসে করবে, লোয়ার দিলে লোয়ার কেসে হয়ে যাবে, ঠিক আছে। আপার তো করাই আছে, সেজন্য চলো লোয়ার কেসে করে দেখি। LOWER ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেল নাম্বার বা স্ট্রিংটা পুরো লিখে দেবো, H14 এখানে শাশ্বত সরকারটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। তারপর দেখো স্মল লেটারে হয়ে গেল, লোয়ার দিলে স্মল লেটারে হয়ে যাবে, আপার দিলে ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। যেহেতু টেক্সট জাতীয় কাজ হচ্ছে, সেটা টেক্সট ফাংশন এগুলো। আচ্ছা, এবার হচ্ছে লজিক্যাল ফাংশনটা দেখি, তাই না? এবার লজিক্যাল ফাংশন দেখো, অ্যান্ড, অর এবং নট, এই তিনটা ফাংশনের বেসিক কাজটা কি আমরা আগেই শিখেছি ওই ডিজিটাল লজিক ক্লাস 11-এ যখন পড়েছি সেখানে। অ্যান্ড কখন ট্রু হয়, দুটোই যদি ট্রু হয়, জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু হলেই ট্রু, তখনই ট্রু হবে, আর আদারওয়াইজ ফলস হবে। তার মানে এই তিনটা ফাংশন, অ্যান্ড, অর, নট, এই তিনটা ফাংশন লজিক্যাল ফাংশন, এদের অ্যান্সার সবসময় আইদার জিরো অথবা আইদার ফলস অথবা ট্রু হবে, আইদার ফলস অথবা ট্রু হবে। অ্যান্ড দুটো ভ্যালু নেই, দেখো এখানে পেনের ভ্যালু এটা 20 আছে, 20 ব্ল্যাঙ্ক, তারপরে আই হিসেবেও যদি নিয়ে নিই, এটা ট্রু হবে, ট্রু। ব্ল্যাঙ্কও কিন্তু ট্রু, ব্ল্যাঙ্কও কিন্তু ট্রু। এবার যদি জিরো নেই, জিরো নিলে কিন্তু ফলস হয়ে যেত, এটাও ট্রু হবে। তাহলে ফলস হতে গেলে যে কোনো অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা ভ্যালুকে জিরো হতে হবে। একটা জিরো করে দেখি, এবার দেখো ফলস হয়ে যাবে, ঠিক আছে। আর অরের ক্ষেত্রে কী হবে, যে কোনো একটা ভ্যালুই যদি নন জিরো ভ্যালু হয়, তাহলেই তার অ্যান্সারটা হয়ে যাবে কি জিরো, নন জিরো ভ্যালু হলে তার অ্যান্সারটা হয়ে যাবে কি ট্রু। দুটোই, সবগুলো যদি ভ্যালু জিরো হয়, সেই ক্ষেত্রেই শুধু অরের ক্ষেত্রে ফলস হবে। আর ডেটও দুটো ফাংশন আছে, নাও এবং টুডে। ফাইন্যান্সিয়ালটা আমাদের পড়ার দরকার নেই, নাও দিয়ে এখনকার পুরো টাইমটা দিবে, টুডে দিয়ে আজকের ডেটটা দেখাবে। ওকে, ভালো থাকো, বাই।